তিলোত্তমার মৃত্যুর এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত। জুনিয়র ডক্টর থেকে সাধারণ মানুষ আজও রাস্তায় আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে এক প্রতিবাদীর কথা খুব মনে পড়ছে। এমনই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন ৩৪ বছরের তরুণ শিক্ষক। খুনিরা ধরা পড়ে, তবুও এই কেসটি আনসলভড বলা হয়। ১৯৭২ সালের ১২ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার শুটিয়ায় জন্ম হয়েছিল বরুণের। শিক্ষা শেষ করার পর তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন এবং পাশও করেন, কিন্তু সমাজসেবা তাকে শিক্ষক জীবন বেছে নিতে উৎসাহ দেয়। কলকাতার মিত্র ইনস্টিটিউশনে স্কুল শিক্ষক হিসাবে কাজে যোগ দেন। মৃত্যুর আগে পর্যন্ত সেই স্কুলেই ছিলেন তিনি। ২০০০ সালে ইছামতি ও যমুনা নদীর বন্যা নিবারণের জন্য একটি খাল তৈরির কাজেও অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। ১৯৮০ দশকের শেষ দিক থেকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য শুরু হয়ে যায়, আর যার মাথা ছিল সুশান্ত চৌধুরী, আর সেই তাণ্ডব চলে ৯০ দশকেও। এরই মধ্যে একবার পুলিশের তাড়া খেয়ে সুশান্ত গা ঢাকা দিয়েছিল শিলিগুড়িতে। বেশ কয়েক বছর পর বাইরের কয়েকজন দুষ্কৃতী নিয়ে ফিরে আসে স্বমহিমায়। টাকা পয়সা মদ মোৎসবের টানে একে একে জড়ো হয় স্থানীয় যুবকরা। দল বড় হতে শুরু হয় ব্যবসায়ী ঠিকাদারদের কাছ থেকে তোলাবাজি এবং তাদের ওপরে জুলুম। ২০০০ সালের গোড়ার দিক থেকে সুশান্ত চৌধুরী ও তার দুষ্কৃতী বাহিনী লাগামহীন সন্ত্রাস শুরু করে। সুশান্ত, বীরেশ্বর ঢালি, রমেশ মজুমদার এইসব দুষ্কৃতীদের কাছে তখন অপরাধের মুক্তাঞ্চল ছিল শুটিয়া। প্রতিবাদী মঞ্চ তখনও তৈরি হয়নি। এখন সেই মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার জানান, তার ফুল খেতে একাধিক মহিলাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। প্রতিবাদ করলে কপালে জুটত মার। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছিল যে প্রতিবাদের সাহসও হারিয়ে ফেলেছিলেন গ্রামের মানুষ। তারপর তারা প্রকাশ্যে না হলেও লুকিয়ে আলোচনায় বসেন এবং এই বিষয় নিয়ে কী করা যায় তার চিন্তাভাবনা করেন। আর সেই সময়েই তাদের সঙ্গে আলাপ হয় বরুণ বিশ্বাসের। ২০০০ থেকে ২০০২ প্রায় ৩৩টি ধর্ষণ ও ১২টি খুনের ঘটনা ঘটেছিল শুটিয়ায়। বরুণ বিশ্বাস চুপ করে বসে থাকেননি। গ্রামবাসীদের একাংশকে নিয়ে প্রতিবাদ করেছিলেন, অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। মাত্র ২৮ বছর বয়সে ২০০০ সালে অন্যান্যদের নিয়ে তৈরি করেছিলেন শুটিয়া গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ। নানা জায়গায় জনসভার আয়োজন করতেন। এমনি এক সভায় তিনি বলেছিলেন, আমরা যদি আমাদের মা, বোন, স্ত্রী ও মেয়েদের নিরাপত্তা দিতে না পারি, তবে আমরা সভ্য সমাজে বাস করার যোগ্য নই। আমাদের যদি ধর্ষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস না থাকে, তাহলে আমাদের তাদের থেকেও বেশি শাস্তি পাওয়া উচিত। তাই আসুন আমাদের সঙ্গে যোগ দিয়ে আমাদের মহিলাদের সম্মান রক্ষা করুন। এলাকার মধ্যে সোশ্যাল মিডিয়া এত বেশি উন্নত ছিল না। তখন সামাজিক লজ্জার ভয়ে মহিলারা পুলিশের কাছে এফআইআর করতে যেতেন না। সেই সব মহিলাদের পুলিশের কাছে নিয়ে যাওয়া এবং তাদেরকে এফআইআর করতে সাহায্য করায় এরা সাহায্য করতেন। ননীগোপালের কাছ থেকে জানা যায় যে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এক আত্মীয়া ছিলেন সিপিআইএম নেত্রী মালবিকা চট্টোপাধ্যায়। তাকে তারা এই সব ঘটনা জানিয়েছিলেন, আর যার পর সেই কথা তার মাধ্যমেই পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কানে। রাজ্য প্রশাসন নড়েচড়ে বসে। পুলিশের আইজি শুটিয়ায় আসেন, সেখানে নির্যাতিতদের সাথে কথা বলেন এবং তারই নির্দেশে মামলা রিজু হতে থাকে। প্রথমে মোট ৬টি গণধর্ষণের মামলা রিজু হয়েছিল, তার সঙ্গে তোলাবাজি, শারীরিক নির্যাতনের মামলাও আছে। এরপর ২০০৩ সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় সুশান্ত সহ দলের ৬ জনের। স্বাভাবিকভাবেই এই লড়াই করতে গিয়ে প্রচুর শত্রু তৈরি করে ফেলেছিলেন বরুণ বিশ্বাস। শুধু বাম আমলে কোনো নেতার সঙ্গে নয়, তৃণমূলের কারো সঙ্গেও তার শত্রুতা তৈরি হয়েছিল। তার মধ্যে তৎকালীন স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন সেই লিস্টে। ২০০৪ সালে বরুণ একটি চিঠি লিখেছিলেন, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্কে অনেক তিক্ত অভিজ্ঞতা উল্লেখ করেছিলেন। এরপর আসে সেই অভিশপ্ত দিন, ৫ই জুলাই ২০১২। শিয়ালদা থেকে বনগাগামী ট্রেন থেকে গোবরডাঙ্গা স্টেশনে নামেন বরুণ বিশ্বাস। স্টেশনের বাইরে মোটর বাইক রেখে রোজ ট্রেন ধরে কলকাতার মিত্র ইনস্টিটিউশনে যেতেন। সেদিনও ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সবে বাইকে চেপেছেন। এমন সময় ভিড় ঠেলে একটি নাবালক এগিয়ে আসে। তারপরই গুলির আওয়াজ শোনা যায়। ভিড়ের মধ্যে কোথায় যেন মিশে যায় তারা। ততক্ষণে বাইক থেকে লুটিয়ে পড়েছেন সেই যুবক।
গুলি তার পিঠের দিক থেকে ঢুকে পেট ফুঁড়ে চলে গিয়েছে। পুলিশ পরে জানায় এক গুলিতে কাজ হাসিল করার জন্য ব্যবহার করা হয়েছিল পাইপ গান। এরপর পুলিশ শুটিয়া অপরাধী চক্রের 5 জনকে হাবড়া, গাইঘাটা ও গোপালনগর থেকে গ্রেপ্তার করে। তারা স্বীকারও করে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী সুশান্ত চৌধুরীর নির্দেশে খুন করেছে তারা। পরদিন আকাশ ভাঙা বৃষ্টি। হাসপাতাল থেকে আনা হয়েছে বরুণ বিশ্বাসের দেহ। শুটিয়ার বারাসাত পল্লী উন্নয়ন বিদ্যাপীঠের মাঠে সেই দেহ ঘিরে জড়ো হয়েছিল ভিড়। বৃষ্টি উপেক্ষা করেও মৃতদেহকে ছুঁয়ে তারা ঘোষণা করেছিল প্রতিবাদীর মৃত্যু হয়, প্রতিবাদের নয়। তাই এই আন্দোলন চলবেই। এখন প্রশ্ন উঠতেই পারে, খুনিরা ধরা পড়েছে, তাহলে কেসটা আনসলভড বলা হচ্ছে কেন? বর্তমান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর বরুণ বিশ্বাসের পরিবার, তার মা, দিদি সরাসরি সংবাদ মাধ্যমের কাছে কি বলেছেন এই মন্ত্রীর বিরুদ্ধে, চলুন একবার দেখে নিই। আমরা চাইছি এখন ওনার সাজা হবে। আমরা সিবিআই তদন্ত চাই। সিআইডি তো আমাদের কোনো সহযোগিতা করেনি। তার কারণ হচ্ছে উনি সিআইডির উপরেও প্রভাব খাটিয়েছেন। আমাদের হুমকি দেওয়া, আমাদের বলছে আমরা যেটা বলবো সেটা আপনাদের বলতে হবে। এটা পিপি বলছে, সরকারি যিনি পিপি প্রভাবশালী ছিলেন এবং প্রভাব খাটিয়ে উনি এই বিচার ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। যারা প্রত্যক্ষদর্শী তাদের সাক্ষী নেয়নি তো। এমনকি তারা এও দাবি করেছেন সেখানে প্রত্যক্ষদর্শীদের কোনো বয়ান রেকর্ড করেনি পুলিশ। আজও তারা বুক বেঁধে আছেন। তারা মনে করছেন যদি সিবিআই এই কেসটি নেয় তাহলে হয়তো সঠিক অপরাধী ধরা পড়বে। এইভাবে কোনো না কোনো সময় অনেক অপরাধী পার পেয়ে যায়। হয় তাদের সাথে কোনো রাজনৈতিক যোগ থাকে, আর না হলে কখনো সঠিক সাক্ষীকে পাওয়া যায় না। তাই এই সিস্টেমকে বদল করতে হবে, আর সেটা করতে হবে আমার আপনার মতো সাধারণ মানুষকে। আশা করব বরুণের মতো তিলোত্তমার এই কেস এইভাবে আনসলভড যেন না রয়ে যায়। আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।